সাত দাবিতে জামাত ইসলামের জাতীয় সমাবেশ। সারা দেশ থেকে নেতাকর্মী ঢল, মিছিলে মিছিলে জড়ো হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে। সব দল দেখছি, এখন জামাত ইসলাম দেখবো, ইসলামী দল একটা দেখবো, যে ইসলামী দলের আমরা একটা শান্তি পাই। এ দেশে ন্যায় ইনসাফের যদি কোনো কিছু করতে হয়, বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া বিকল্প কোনো কিছু নাই। গোপালগঞ্জে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল। ৩ মামলায় আসামি ২,০০০-এর বেশি। নিহতদের ময়না তদন্তে প্রয়োজনে তোলা হবে মরদেহ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো অনিশ্চয়তা নয়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন। কুমিল্লায় জানালেন প্রেস সচিব, সবার জন্য থাকবে লেভেল প্লেইং ফিল্ড। এবং রংপুরের সিও বাজারে ফিলিং স্টেশনে এলপিজি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ। নিহত ১, আহত বেশ কয়েকজন। আশপাশের ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। 7 দফা দাবিতে জামাতে ইসলামের জাতীয় সমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আজহার লিমন। বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। লিমন, সমাবেশ থেকে জামাতের নেতারা কি বার্তা দিচ্ছেন এবং যারা অংশগ্রহণ করতে এসেছেন দূর দূরান্ত থেকে তারা কি বলছেন? আবির, জোহরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে এই মাত্র এই সমাবেশটি শুরু হলো। মূল মঞ্চ থেকে আমি দেখছি যে জামাতের একজন শীর্ষ নেতা, যার বক্তব্য আমি সকালে নিয়েছিলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আহসান মাহবুব জোবায়ের, উনি বক্তব্য দিচ্ছেন এবং উনার এই সঞ্চালনার মাধ্যমেই কিন্তু এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। অর্থাৎ আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাবে এখান থেকে। এর আগে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামাতের যে ইসলামী শিল্পীরা, তারা গান, গল্প, আবৃত্তি, স্লোগান তাদের মতো করে কিন্তু তাদের দাবি, তাদের কথা এগুলো প্রচার করার কিন্তু চেষ্টা করেছেন, বা এখানকার যে যারা আগত মানুষেরা আছেন তাদেরকে জাগিয়ে রাখার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জামাতের যিনি শীর্ষ নেতা, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, উনি কিছুক্ষণ আগে এখানে আসন গ্রহণ করেছেন মূল মঞ্চে। তার পাশে অন্যান্য শীর্ষ নেতাদের আমরা দেখতে পাচ্ছি। জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, উনিও এখানে আছেন এবং আরও অন্যান্য শীর্ষ নেতারা আছেন। এবং একই সঙ্গে মঞ্চে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, এই জুলাই শহীদ পরিবারের সদস্যদের, আহতদের এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী দলের নেতৃবৃন্দকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জামাতের একজন শীর্ষ নেতা আমাকে জানিয়েছিলেন যে এই সমাবেশে যেমন তাদের কর্মী সমর্থকরা যেমন আসছেন, সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও মতের বা পক্ষের লোকজনদেরও তারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি জানতে চেয়েছিলাম যে এখানে বিএনপি যোগ দেবে কিনা। সেই জায়গাতে তারা বলেছেন যে তারা বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছেন। ঠিক এই মুহূর্তে বলতে পারি যে ঐতিহাসিক এই 70 একরের যে সোহরাওয়ার্দী উদ্যান, এর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমাদের যে ড্রোন ক্যামেরা আছে সেটিতে হয়তো আরো স্পষ্ট বোঝা যাবে। তবে আমরা এখান থেকে যতদূর আমাদের চোখ যাচ্ছে ততদূরই আমরা জনসমুদ্রই দেখছি। ক্যামেরার চোখে হয়তো ততটা স্পষ্ট হচ্ছে না, কিন্তু আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু দেখছি যে জামাতের কর্মী সমর্থকরাই রয়েছেন এবং তাদের হাতে জামাতের যে দলীয় পতাকা সেটি আছেন, বাংলাদেশের পতাকা দেখছি এবং তাদের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাকে দেখছি। এখানে আরও যে বিষয়টি উল্লেখযোগ্য আমাদের কাছে মনে হচ্ছে, এখানে ইসলামী দলগুলোর সমাবেশে যেমন একই ধরনের লোকদের একটা মিলন মেলা দেখা যায়, সেইখানে যারা ইসলামী নেতৃবৃন্দ আছেন, অর্থাৎ ইমাম, মুয়াজ্জিন কিংবা মাদ্রাসায় পড়ুয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে প্রচলিত শিক্ষায় শিক্ষিত লোকজন, যেটি আর একটু স্পষ্টভাবে বলতে গেলে দাড়ি টুপি, এই ধরনের লোকদের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি যে শার্ট পরা, পাঞ্জাবি পরা, এই ধরনের নানান
বয়সের দিক থেকে ভিন্নতা আছে, এদের পোশাকের দিক থেকে ভিন্নতা আছে, এবং এরা বিভিন্ন এলাকা থেকে বর্ণের দিক থেকে ভিন্নতা আছে, কিন্তু তারা এই জামাতের এই সমাবেশে কিন্তু এক হয়েছেন এবং জামাত যে এখানে 7 দফা দাবি করছে সেই দাবির সঙ্গে কিন্তু একাত্ম হচ্ছে। বিশেষ করে এখানে আমরা দেখছি যে জামাত যেটি বলছে তাদের 7 দফা দাবির প্রথম যে 4টি দাবি রয়েছে জুলাই গণবিপ্লব বা গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট, এবং বাকি 3টি রয়েছে এই নির্বাচন সংশ্লিষ্ট। আমরা যেটি দেখছি যে তারা বলছে যে জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি যেমনভাবে দিতে হবে, ঠিক তাদেরকে পুনর্বাসনের, সেই পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে গণহত্যার বিচারের কথা তারা বলছেন, একই সঙ্গে মৌলিক সংস্কারের কথা বলছেন, এবং জুলাই সনদ ও ঘোষণাপত্রের ব্যাপারে তারা বলছেন যদি এগুলো না হয় তাহলে হয়তো এই গণঅভ্যুত্থানকারী শক্তি ভবিষ্যতে আবার সন্ত্রাস করার অপরাধে অভিযুক্ত হতে পারে, তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হতে পারে। গান, গল্প, এই ভাওয়াইয়া, পল্লী গীতি কিংবা এই জারি সারি ভাটিয়ালের মাধ্যমে এই সমস্ত সুরে তারা এই জিনিসগুলো কিন্তু প্রচার করছে। আর নির্বাচন সংশ্লিষ্ট যে 3টি দাবি আমরা এখানে দেখছি, সেইখানে তারা বড় দাগে প্রথমে বলছে যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান। পিআর পদ্ধতি নির্বাচন কিন্তু রাজনীতির মাঠেও আলোচনা চলছে। এই পিআর পদ্ধতি নির্বাচন হলো সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ মোট যত ভোট পাবে বা মোট যত ভোট গ্রহণ হবে একটি নির্বাচনে, সেইখানে রাজনৈতিক দলগুলো যে যত শতাংশ ভোট পাবে সে তত শতাংশ আসন পাবে এই আইনসভায়, অর্থাৎ জাতীয় সংসদে। এই দাবিতে তারা করছে। এর আগে আমরা একই দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন, তাদেরও একটা বড় সমাবেশ এইখানে করতে দেখেছিলাম। তারা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড দরকার। আমি জামাতের শীর্ষ নেতাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা কি মনে করছে যে এখন লেভেল প্লেইং ফিল্ড নেই। তারা বলছেন যে শুধু তারা নয়, অনেক পক্ষ মনে করছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। সবশেষ তারা প্রবাসীদের ভোট দেবার অধিকার নিশ্চিত করার কথা বলছে। তারা এখানে পরিসংখ্যান তুলে ধরছে যে প্রায় 1.5 কোটি প্রবাসী ভোটার রয়েছে বাংলাদেশের বাইরে, যারা এই দেশের একটা বড় অংশীদার, যাদের পাঠানো রেমিটেন্সে এই দেশ ঘুরে দাঁড়িয়েছে, এবং জুলাই আন্দোলনে যাদের একটা অপরিসীম ভূমিকা ছিল, তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। এই সমস্ত কথাগুলো, ব্যাপারগুলো কিন্তু এখানে আলোচিত হচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে চৌঠা শ্রাবণের যে আকাশ, সেখানে মাঝে মাঝে সূর্যটা গনগনিয়ে উঠছে, আবার একটা মেঘ এসে সেই সূর্যকে ঢেকে দিচ্ছে। এই যে একটা মানে আলোর খেলা বা মেঘ আর রোদ্দুরের খেলা দেখছি, সেভাবে এখানে নানাভাবে জামাত তাদের যে কর্মসূচি, তাদের যে কথা, সেটি কিন্তু তারা এখানে প্রকাশ করছে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে যেই দাবিগুলো তারা এখানে করছে এবং তাদের এখানে যারা সহযোগী বা এখানে যারা এ নিয়ে যারা একাত্মতা জানাচ্ছে, তাদের এই বিষয়গুলো কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন সহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কিন্তু আলোচনা হচ্ছে। বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন স্টেকে বা বিভিন্ন অংশীজন বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো আলোচনা করছে। আমি জামাতের যে একজন শীর্ষ নেতাকে আমি প্রশ্ন করেছিলাম, তাহলে এই ধরনের একদম দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত এলাকা থেকেও মানুষ এসেছে এখানে, এদের জেলা শাখা থেকে শুরু করে বিভাগীয় শাখা থেকে শুরু করে শাখা, উপশাখা, সব ধরনের নেতৃবৃন্দ, একদম গ্রাম থেকেও অনেক মানুষেরা এসেছে। এই ধরনের জমায়েত করা কি তাহলে প্রচলিত যে রাজনৈতিক শক্তিমত্তা দেখানো হয় সেরকম কিনা? যেটি জামাতের ওই নেতা, ওনার বক্তব্য হলো যে এটি রাজনৈতিক শক্তিমত্তা নয়। উনি বলছেন যে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে একটা নতুন বাংলাদেশ গড়ার বাস্তবতা তৈরি হয়েছে, সেইখানে এই জাতীয় সমাবেশের মাধ্যমে তারা আরো মানুষকে সম্পৃক্ত করতে চান এবং এর মাধ্যমে তারা মূলত এই দাবিগুলো বাস্তবায়নের জন্য একটা চাপ তৈরি করতে চান। এবং জামাতের যে কথা, জামাতের যে বক্তব্য, জামাতের যে দাবি, সেইখানে তারা মনে করছেন সমাবেশের মাধ্যমে তারা বিভিন্ন পক্ষে আরো বেশি গুরুত্ব পাবে এবং তাদের দর কষাকষির একটা সুযোগ তৈরি হবে। এইভাবে সমাবেশটি চলছে। আমরা দেখেছি যে অনেক দিক থেকে কিছু ব্যতিক্রম বিষয় তো আমাদের চোখে পড়ছেই। বিশেষ করে এখানে একটা বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী রয়েছে, তারা পরিস্থিতি কিন্তু সামাল দেবার চেষ্টা করছেন। নেতাকর্মীরা কিন্তু প্রচন্ড রোদ আছে, তারপরেও ধৈর্য ধরে এখানে বসে আছেন এবং নেতৃবৃন্দর বক্তব্য শোনার অপেক্ষা করছেন। এবং এখানে যখন এই নানান ধরনের সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে, সেগুলোতে কিন্তু সাড়া দিচ্ছেন। সাংস্কৃতিক পরিবেশনার ব্যাপারে বলি, এটিও অনেকটা ব্যতিক্রম দেখাচ্ছে আমাদের চোখে। বিশেষ করে তারা যখন এখানে গান পরিবেশন করছেন, সেখানে আসলে
বাদ্যযন্ত্র বা নানান ধরনের আনুষ্ঠানিকতার অত মানে সমাহার নেই, কিন্তু তাদের গানে এক ধরনের দেশাত্মের একটা সুর আছে, তারা দেশাত্মবোধক গান গাইছেন, এক ধরনের দরদ আছে এবং খুব মজার ছলে এই তাদের যে দাবি, এই 7 দফা, এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এই শহীদ আহত পরিবারদের পুনর্বাসন, একটা সুষ্ঠু নির্বাচন, নতুন বাংলাদেশের স্বপ্নের কথা তারা কিন্তু গানে গানে এখানে বলছেন। এবং যেটি বলতে পারি, দর্শক হয়তো পাখির চোখে এখন দেখছেন যে পুরো যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কিন্তু এই জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে। এবং যেটি আমরা দেখছি যে এই মূল মঞ্চ তো আছেই, এর বাইরে এই সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে যতগুলো প্রবেশ পথ আছে এই সোহরাওয়ার্দী উদ্যান মৎস্য ভবন, এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ, বাংলা মোটর, ফার্ম গেট, এই পুরো এলাকাতেই কিন্তু এই জনসমুদ্র ছড়িয়ে পড়েছে। আমাদের আরও অন্যান্য অনেক সহকর্মী এই জামাতের এই জাতীয় সমাবেশটি কভার করছে। এই মঞ্চের একটু শেষ প্রান্তে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। আপনার ওইখানে আপনি পরিস্থিতি কেমন দেখছেন? জামাতের দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা যারা এই সমাবেশে অংশ নিতে এসেছেন তাদের সঙ্গে আপনি কথা বলেছেন কিনা, তাদের বক্তব্য কি? যেমন বলছিলেন যে আসলে এই মুহূর্তে জামাতের যে জাতীয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান থেকে জাতীয় জামাত ইসলামের যে জাতীয় সমাবেশ 7 দফা দাবিতে, সেটি কিন্তু এই মুহূর্তে জনসমুদ্রে রূপ নিয়েছে। আমরা যেমনটি দেখেছি যে আসলে এই মুহূর্তে রাজধানীর রমনা পার্ক যেটি রয়েছে সেটিও কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা যে জামাতের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই রমনা পার্কটিও কিন্তু এই মুহূর্তে জামাতের নেতাকর্মীতে আসলে পরিপূর্ণ হয়ে গেছে। এছাড়াও যদি আমি বলি আসলে আজকে যে ঢাকার যে অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে, ফার্মগেট, শাহবাগ এবং হচ্ছে এদিকে যদি বলি মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব এবং হচ্ছে গুলিস্তান, মোটামুটি এই সোহরাওয়ার্দীর আশেপাশের সকল এলাকায় কিন্তু আসলে জামাতের নেতাকর্মী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং আজকে তারা মূলত আমাদেরকে যেটি বলছেন যে আসলে তারা দীর্ঘ 16-17 বছর ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা ছিল সে সময় তাদের যে ভোটাধিকার, তাদের যেই রাজনৈতিক অধিকার সেটি তারা প্রয়োগ করতে পারেনি, যার ফলে তারা কিন্তু আসলে বিভিন্ন দূর থেকে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুদূর চট্টগ্রাম, কুড়িগ্রাম, রংপুর সে সকল অঞ্চল থেকে গতকাল থেকেই কিন্তু আসলে এখানে তারা আসতে শুরু করেছেন এবং তারা বলছেন যে আসলে এই যে তাদের যে ক্লান্তি, তাদের যে কষ্ট সেটি তারা মূলত আসলে সেটি উপেক্ষা করেই তারা আসলে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে তাদের যে 7 দফা দাবি সেটি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা আজকে এই সমাবেশে আসছেন এবং আমাদেরকে বলছেন যে আসলে তারা তাদের আজকের এই উপস্থিতির মাধ্যমে সরকার সহ যারা রয়েছেন তাদেরকে আসলে তারা জানান দিতে চান যে তাদের যে 7 দফা দাবি রয়েছে, অর্থাৎ যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, এছাড়াও যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এছাড়াও বিগত 1 বছর জুলাই অভ্যুত্থানের প্রায় 1 বছর হয়ে গেল, তো এই মুহূর্তে তারা বলছেন যে আসলে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন এবং এছাড়াও তারা বলছেন যে আসলে যে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকে পুনর্বাসন সহ তাদের যে সকল দাবি রয়েছে সেগুলো আসলে তারা বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা আজকে এখানে সমাবেশে অংশ নিচ্ছে। আর যদি বলে আসলে এই মুহূর্তে প্রায় প্রত্যেকটা সোহরাওয়ার্দী উদ্যান এর পাশে যে ফার্মগেট, শাহবাগ, রমনা পার্ক যেটি রয়েছে, মৎস্য ভবন, মোটামুটি সবগুলো স্থানে কিন্তু আসলে জামাতের যে নেতাকর্মী রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে আসলে তারা আজকের এই সমাবেশ সফলতার মাধ্যমে তারা এই স্থান ত্যাগ করবেন। আমি যদি বলি আজকে আসলে মূলত এই সমাবেশকে নিরবিচ্ছিন্ন এবং সুশৃঙ্খল করার লক্ষ্যে কিন্তু আসলে প্রায় 6000-এর মতো স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন ঢাকার বিভিন্ন পয়েন্টে। এছাড়াও আসলে প্রায় 15টিরও বেশি মেডিকেল ক্যাম্প রয়েছে যেখানে আসলে 2 জন করে বিশেষজ্ঞ ডাক্তার
থাকবেন। যদি বলি আজকের এই মহাসমাবেশ কিন্তু জামাত ইসলাম এবারে প্রথম ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যান সেখানে তারা মহাসমাবেশ করছেন, কিন্তু এর আগে মূলত দলটি পুরানা পল্টন সহ এর আশেপাশে তারা সমাবেশ করতেন, কিন্তু এবারই প্রথম তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে সমাবেশ তারা সেটি করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সহকর্মী শাহাদাত অব্র। এই মুহূর্তে কিন্তু হচ্ছে ঠিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যেই প্রবেশদ্বার আছে, সোহরাওয়ার্দীর প্রবেশদ্বার, সেখানেও কিন্তু হচ্ছে মানুষের লোকারণ্য কিন্তু পুরোপুরি একদম বলা চলে যে প্রবেশ করার মতো অবস্থা নেই। তবে যারা কিনা হচ্ছে প্রবেশ করতে পারছেন না তারা কিন্তু এই ধরনের এলইডির সামনে বসে পড়েছেন এবং তারা কিন্তু এই যে 2টা বাজে যখন কিনা ডক্টর শফিকুর রহমান এসে পৌঁছলেন এবং সালাম জানালেন তখন থেকেই কিন্তু তারা এখানে বসে পড়লেন এবং এই যে পরবর্তী যেই অনুষ্ঠান আছে পুরোটাই এখানে থেকেই তারা হচ্ছে আয়োজন উপভোগ করবেন এমনটাই জানিয়েছেন তারা। তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে এই পুরো রমনা পার্কের আশেপাশে আমি কিন্তু ঘুরে দেখেছি, সব জায়গায় কিন্তু হচ্ছে বলা চলে টিল ঠাইয়ের জায়গা নেই, মানুষ হাঁটছে যাচ্ছে, মিছিল আসছে একের পর এক। জামায়াতে ইসলামের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে প্রায় 10 লাখেরও বেশি মানুষ আসবে এই সমাবেশটিতে। এই যে এই সমাবেশকে কেন্দ্র করে জাতীয় সমাবেশ যেটি, এই সমাবেশকে কিন্তু হচ্ছে বলা চলে ঢাকার প্রত্যেকটি প্রান্তে প্রান্তে হচ্ছে সাধারণ যে ভলান্টিয়ার তারা কাজ করছে। মোট 6000 ভলান্টিয়ার আছে, তারা কিন্তু পুরো ঢাকা জুড়ে কিন্তু কাজ করছে। আমি কিছুক্ষণ আগে হচ্ছে গাড়ি দিয়ে শাহবাগ থেকে শুরু করে বাংলা মোটর একটু ঘুরে দেখলাম, সেই জায়গায় দেখেছি যে ঝটিকা মিছিল থেকে শুরু করে কিছুক্ষণ পরপরই কিন্তু মানুষের পায়ে হেঁটে যেই মিছিল সেটি কিন্তু চলমান রয়েছে এবং একের পর এক এই যে সোহরাওয়ার্দীকে কেন্দ্র করে যে মিছিল সেটি কিন্তু আসতে শুরু করেছে সেই সকাল থেকেই। তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু অবিরামভাবে সেই মিছিল আসছে। তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে ঢাকার বাইরে থেকে কিন্তু বিশাল সংখ্যক মানুষ এই যে ঢাকা শহরে এসে পৌঁছেছে। কেউ বাস ভাড়া করে এসেছেন, কেউ ট্রেনে এসেছেন, আবার কেউ লঞ্চে করেও এসেছেন। আমরা এখানে যেমন হচ্ছে উত্তরবঙ্গের মানুষ দেখেছি, তেমনি কিন্তু দেখেছি দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ উত্তরের পাশ থেকেও কিন্তু অনেকে এসে, পূর্ব পাশ থেকে সিলেট জেলা থেকে কিন্তু এসেছে এবং তার পাশাপাশি কুষ্টিয়া, মেহেরপুর, এছাড়াও যদি বরিশালের কথা বলতে চাই, বরিশাল, ভোলা থেকে শুরু করে নানা জায়গা থেকে কিন্তু মানুষ এসেছে। এবং তার পাশাপাশি কিন্তু বলাই চলে যে এই সমাবেশ কিন্তু জামাতে ইসলামের যে 7 দফা, সেই 7 দফার একটি প্রতিচ্ছবি আমরা তাদের আয়োজনে লক্ষ্য করেছি। তাদের গান, তাদের নানা ধরনের আয়োজন সবকিছুতেই কিন্তু আমরা 7 দফা ছোঁয়া পেয়েছি, যেখানে কিনা হচ্ছে জুলাই আন্দোলনের বিচার এবং যেই নির্বাচন, আগামী নির্বাচনের কথা বলা হয়েছে, সেখানে সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি কিন্তু এই 7 দফার মধ্যে একটি। আর এই মুহূর্তে শাহবাগে আছেন গালিব, আমরা তার সাথে যোগাযোগ করতে চাই। গালিব, আপনি কেমন দেখছেন সেই জায়গার পরিস্থিতি কি এবং মাঠে কেমন মানুষ প্রবেশ করতে আপনি লক্ষ্য করছেন? গালিব, ঠিক 2টার সময়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক উদ্যানে জামায়াতের যেই জাতীয় সমাবেশ সেটি শুরু হয়েছে। আর ঠিক ভিন্ন চিত্র এই শাহবাগের যেই অত্র এলাকা। এর আগেই আমরা যেটাকে বলেছিলাম যে যেহেতু সমাবেশ স্থলে সবার যাওয়ার মতো অবস্থা হবে না, তাই ভিন্ন ভিন্ন পয়েন্টে কিন্তু বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। ঠিক শাহবাগ মোড়ে যে বড় পর্দাটি ব্যবস্থা করা হয়েছে, এখানে অনেক জামাতের নেতাকর্মী তারা এই রাস্তার উপরে বসে পড়েছেন। ঠিক এখান থেকেই তাদের যেই জাতীয় সমাবেশ সেটি তারা দেখছেন এবং মাইকে তো সেই শব্দ শোনা যাচ্ছেই। এবং এছাড়াও আরেকটি বড় যে বিষয় সেটি হচ্ছে যে ইতিমধ্যে সমাবেশ শুরু হয়ে গেলেও এই যে সমাবেশে যাওয়ার যে মিছিল সেটি কিন্তু এখনো শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখনো খণ্ড খণ্ড মিছিল এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে সব থেকে বড় যে বিষয়টি, এখানে কোনো কিন্তু ব্যানার রয়েছে, হয়তো সেই অত্র এলাকার কিংবা ওই ওয়ার্ডের ব্যানার রয়েছে, কিন্তু এখানে কোনো ব্যক্তির ব্যানার আমরা চোখে পড়েনি আমাদের এখানে। সেখানে শুধু চোখে পড়েছে জামায়াত ইসলামের ফ্ল্যাগ কিংবা অন্য ফ্ল্যাগ
আমাদের চোখে পড়েছে, জাতীয় পতাকা চোখে পড়েছে, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক যেই রাজনীতির একটা উৎসব আমরা এই দেশে দেখে থাকি কিংবা একটা সংস্কৃতি দেখে থাকি, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখানে কিছুক্ষণ পরপরই স্লোগান দেওয়া হচ্ছে এবং সেই স্লোগানে সবাই মাতছে এবং তাদের যেই চিরাচরিত যেই ইসলামিক যেই স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানই তারা দিয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় যে বিষয়, এই যে তীব্র রোদ, কারণ জানেন যে এই মাসে কিন্তু গরমের তীব্রতা বেশি থাকে, যদিও মাঝে মধ্যে একটু মেঘের কারণে ছায়ার সৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা কিন্তু খুব একটা স্বস্তিদায়ক না। কিন্তু তার মধ্যেও এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং তারা এখানে বসে পড়েছেন এবং এখান থেকেই এই সমাবেশের যেই কার্যক্রম চলছে তা তারা পর্যবেক্ষণ করছেন। আর সব থেকে বড় যে বিষয়টা, যেই পরিমাণ মানুষের সমাগমের কথা বলা হয়েছিল আগে থেকে, যে 10 লাখ মানুষ এই জাতীয় সমাবেশকে ঘিরে এখানে উপস্থিত হবেন, আসলে বাস্তব অর্থে সেই সংখ্যা হয়তো অনেক বেশি, যদিও এটা গুণে শেষ করা সম্ভব নয়, কিন্তু বাস্তব চোখে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা অনেক বেশি এবং যে কোনো সমাবেশের থেকে অনেক বৃহৎ সমাবেশে তৈরি হয়েছে। এবং সব থেকে বড় যে বিষয়টি, যে জামাতের কেন্দ্রীয় নেতারা যেই 7 দফা দাবিতে এই জাতীয় সমাবেশটি করছে, এখানকার অনেক নেতাকর্মীর সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এই 7টি দফা এটি এই সময়ের জন্য সব থেকে প্রয়োজনীয়, বিশেষ করে দেশ এবং দেশের জনগণের জন্য। এবং সামনে যেহেতু নির্বাচনের পথ এবং পরবর্তীতে নির্বাচনের পরে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, তাই এই 7 দফা দাবি, যেখানে গুরুত্বপূর্ণ কিছু ধারা তারা যুক্ত করেছেন। তো এই শাহবাগের চিত্র আসলে এরকমই। সমাবেশ আরও এখন চলবে, যেহেতু এখন মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপরে হয়তো জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, জামাতের যিনি আমির রয়েছেন তিনি বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য। এই ছিল আমার কাছ থেকে শাহবাগ থেকে সর্বশেষ। আমার আরেক সহকর্মী নাইম আমির রয়েছেন, তার কাছ থেকে জেনে নিব সেখানকার সর্বশেষ পরিস্থিতি। বাংলাদেশ জামায়াতে ইসলামের 7 দফা দাবিতে জাতীয় সমাবেশ চলছে, সেখানকার খবর আমরা জানছিলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে না দিলে বিপদ ডেকে আনা হবে বলে জানিয়েছেন বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মালিক যারা, জনগণ যারা, তাদের হাতে তুলে দেওয়া দরকার। তারা সিদ্ধান্ত নেবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জোটে থাকা অবস্থায় জামাতের অনেক দায় নিয়েছে বিএনপি। বিরোধী রাজনীতির পক্ষ থেকে জামাতকে স্বাধীনতা বিরোধী বলে তিরস্কার করা হলেও জোটবদ্ধ থেকেছে বিএনপি। দুপুরে টাঙ্গাইলে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়ে তিনি একথা বলেন। বিএনপি সাথে যখন ছিলেন আপনাদের অনেক দায় বিএনপি নিচ্ছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল, তারা কেন এই জামাতকে, রাজাকারদেরকে সাথে রাখছে? গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আন্দোলনে সম্পৃক্ত ছিল, আন্দোলন করেছে, সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার করবে। রাজনৈতিক দলগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তে এক হবে বলে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চে আওয়ামী সন্ত্রাসী হামলা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা ভারতের সেবাদাস, এই গণ অভ্যুত্থান সেটাই প্রমাণ করেছে। বলেন, রাজনৈতিক দলগুলো ধৈর্য হারা হয়ে যাচ্ছে, এর ফল সবাইকে ভোগ করতে হবে। কেউ খুব ভালো মতো পরিকল্পনা করেছিলেন বলে অভ্যুত্থান হয়ে গেছে, এইটা একেবারেই ভুল ধারণা। ইতিহাসের সাথে, জনগণের সাথে এবং সংগ্রামের যে ধরন, সবগুলোর সাথেই এগুলো এক ধরনের এমন একটা বিপরীত চিন্তা, যেটার মধ্যে যে কেবল ব্যক্তিগত সাফল্যর গাথা তৈরি হতে পারে। শেখ হাসিনা হচ্ছে ভারতের একটা সেবাদাস এবং ভারতের একটা পুতুল,
এবং ভারতের আশ্রিত একজন নারী এবং শাসক। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারত এবং শেখ হাসিনা যৌথভাবে সেটা প্রমাণ করেছে। নতুন বাংলাদেশের আমাদের প্রত্যাশা, সেই সময়ে যেমন নারীরা পুরুষেরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই বাংলাদেশ সকলের হয়ে উঠবে নারী এবং পুরুষের। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যে সময়ে বলেছেন সে সময় নির্বাচন হবে। নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ প্রস্তুত করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে বলেও জানান তিনি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথে বিষয়টি আলোচনা করছে। নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। রংপুরের সিওবাজারে ফিলিং স্টেশনে ট্যাঙ্ক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ভবন ও পার্কিং করা কয়েকটি গাড়ি। ইনি আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন মোকাররম হোসেন। মোকাররম, বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা জানাবেন এবং এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন, ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে? মুক্তি, এটি রংপুর সৈয়দপুর মহাসড়কের সিওবাজার এলাকা। এখানে এটি মূলত অটো গ্যাস স্টেশন, যেখানে একটি রিজার্ভার ছিল যেখানে এলপিজি জমা হতো। সেটিতে গত কয়েকদিন আগে আমরা এখানে আসার পরে জানতে পেরেছি যে লিকেজ ছিল। সেই লিকেজ মেরামতের জন্য তারা চেষ্টা করছিলেন। লিকেজ মেরামত শেষের দিকের এক পর্যায়ে তারা আসলে এখানে তাদের যে প্রক্রিয়া, সেই প্রযুক্তিগত প্রক্রিয়া তারা এখানে বাতাস প্রবেশ করিয়ে, অতিরিক্ত মাত্রায় বাতাস প্রবেশ করিয়ে এই ট্যাঙ্কের ভিতরে বা রিজার্ভারের ভিতরে আরও কোনো লিকেজ আছে কিনা সেটি পরীক্ষা করার চেষ্টা করছিলেন। এবং এই পরীক্ষা করবার এই মুহূর্তেই কিন্তু বিকট বিস্ফোরণে এই রিজার্ভারটি আসলে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের ভয়াবহতা নিশ্চয়ই সহকর্মী যে ছবি দেখাচ্ছেন ছবির মাধ্যমে অনুমান করা যায়। এবং এই যে লিকেজ, যেই ট্যাঙ্কে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের যে শব্দ, সেই শব্দে আশেপাশের যে প্রাচীর, সেই প্রাচীর ভেঙে গিয়েছে। ভেঙে গিয়ে ইটের টুকরো, দালানের খণ্ডাংশ, বিভিন্ন গাড়ির গ্লাসকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এখানে স্টেশনে পার্কিংয়ে থাকা প্রায় 20টি অ্যাম্বুলেন্স সহ প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে, গ্লাস ভেঙেছে এবং এখান থেকে অন্তত 200-300 ফিট দূরের যে বহুতল ভবনগুলো রয়েছে, সেই বহুতল ভবনের যে গ্লাস সেটি ভেঙে গিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে আশেপাশের যে ভবনগুলোতে যে ইলেকট্রনিক্সের জিনিসপত্র ছিল, টিভি, ফ্রিজ, সেটিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এখানকার স্থানীয় যে প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন। এই জায়গাটি পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। তারা বলছেন যে এখানে আসলে অতিরিক্ত বায়ুচাপের কারণে এই বিস্ফোরণটি হয়েছে। তারা পরিদর্শন করেছেন, জায়গাটি নিয়ন্ত্রণে নিয়েছে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা এবং একই সঙ্গে এখানে পুলিশ প্রশাসনের সদস্যরা রয়েছেন, যারা আসলে উৎসুক জনতার ভিড় সামাল দেবার চেষ্টা করছেন। এখানেরকার যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত যে গাড়িগুলো আছে, গাড়িগুলো ছাড়াও একজন নিহত হয়েছেন। সেই নিহত হবার যিনি রয়েছেন তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এখানকার মেরামত কাজের সাথে সংশ্লিষ্ট যে প্রকৌশলী রয়েছেন তিনি নিহত হয়েছেন এবং তার আঘাত পাবার যে রক্তের দাগ, সেই ছোপ ছোপ দাগ কিন্তু এখনও এই এলপিজি স্টেশনের যে স্টেশনের যে প্রাচীর, সেই প্রাচীরে রয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার তৎপরতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। উৎসুক জনতা ঘিরে ধরে আছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি আমরা এখানে দেখছি এবং এখানকার আশেপাশের ভবনের ক্ষয়ক্ষতির কী পরিমাণ সেটি এখনও পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি। মুক্তি, ছিল এই মুহূর্তে রংপুরের যে এলপিজি স্টেশনে বিস্ফোরণ, তার সবশেষ খবর। যুক্ত ছিলেন মোকাররম হোসেন। কক্সবাজারে পদযাত্রা শেষে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আরও একজন শহীদের কথা বলতে চাই, যিনি রোহিঙ্গা কমিউনিটির হয়েও এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, শহীদ নূর মোস্তফা। আমরা চাই অবিলম্বে তাকে যাতে গ্যাজেটভুক্ত করা হোক। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা কক্সবাজারকে দেখি সম্ভাবনার জায়গা হিসেবে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরে। আমাদেরকে সমুদ্র শক্তি, নৌশক্তিতে শক্তিশালী হতে হবে। ফলে তার জন্য কক্সবাজারকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
পুরা কক্সবাজারকে পুরা বাংলাদেশ না বিশ্বের বুকে এক মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেই কক্সবাজার দেখতে চাই। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সেই কক্সবাজারের জন্য, সেই সম্ভাবনাময় কক্সবাজার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, কাজ করবে। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন কক্সবাজার আপনাদেরকে উপহার দিতে চাই এবং সেজন্য আপনাদেরকে আমাদের সাথে থাকার আমরা আহ্বান জানাই। কক্সবাজারবাসী আমাদের সাথে থাকবে, জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবে। আমি জানি আপনারা থাকবেন, যেরকমটা গণ অভ্যুত্থানের মধ্যে ছিলেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, কক্সবাজারের জনগণ, পুরো বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। আমরা আহ্বান জানাবো জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি। কারণ এই সংস্কার কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিপক্ষ নয়, এটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, 3 আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। আপনাদের কক্সবাজারের রূপরেখা আমরা দিব, কেমন কক্সবাজার আমরা চাই। গোপালগঞ্জে 14 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি। এদিকে সংঘর্ষের ঘটনায় 3 মামলায় 2000-এর বেশি আসামি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, নিহতদের ময়নাতদন্তে প্রয়োজনে তোলা হবে মরদেহ। সাজিদ আরাফাত জানাবেন বিস্তারিত। কারফিউ শিথিলের সকাল। টানা কয়েকদিনের কারফিউ চলা গোপালগঞ্জে শনিবার চাঞ্চল্য ফিরতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে বাড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 14 ঘন্টা কারফিউ শিথিলের ঘোষণায় যান চলাচলও বেড়ে যায় আগের তুলনায়, যা কিছুটা স্বস্তি ফিরিয়েছে কর্মজীবী মানুষের মধ্যে। গত কয়েকদিন ধরে বাইরে টুকটাক বের হয়েছি, মানুষজন এরকম ছিল না। বাজারেও এরকম লোকজন দেখি নাই। মারামারি কি এটিকে আমরা চাই ভাই, দেশটা ঠান্ডা হোক, ভালোভাবে চলুক, সেটাই আমরা চাই। স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায় বেড়েছে ক্রেতা আনাগোনা। সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও কাটেনি আতঙ্ক। আগে যে দাম ছিল তার ডবল হয়ে গেছে। কিন্তু হয়েছে 100 টাকা করে কেজি ঝিঙে, মুয়ে কচু 60 টাকা করে। কি খাবো আমরা? কয়েকদিন যাও, এর মধ্যে দিয়ে আর কি বেচছি, কিন্তু আমরা লসে বেচছি। 3 দিন পরে আজকে বেরোলাম, ওই জন্য আর সমস্যা দেখি নাই। শহরের নিরাপত্তা জোরদারে পুলিশের সরব উপস্থিতি চোখে পড়ে মূল সড়ক থেকে অলিগলিতে। এদিকে গোপালগঞ্জের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত ছাড়াই দাফনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবার চাইলে প্রয়োজনে কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করা হবে। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত 3 মামলায় 2000-এর বেশি আসামি করা হয়েছে। সহিংসতার প্রেক্ষাপটে গেল কয়েকদিন ধরে গোপালগঞ্জে চলা কারফিউ আজ শিথিল হয়েছে। এমন বাস্তবতায় কর্মচাঞ্চল্য ফিরেছে এখানকার রাস্তাঘাট এবং বাজারগুলোতে। তবে এখানকার স্থানীয়দের দাবি, কারফিউ দিতে হয় এমন সহিংস ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। সাজিদ আরাফাত, এখন গোপালগঞ্জ। জুলাই স্মৃতির পুনর্জাগরণ এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ছড়িয়ে দিতে চট্টগ্রামের দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকাল 10টায় নগরীর 5টি স্থানে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়, সেখান থেকে বিজয়ীরা আজ জেলা পর্যায়ে অংশ নেন। বেলা 2টা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের নানা ঘটনা প্রবাহ ও স্মৃতি তুলে ধরেন। শিক্ষার্থীরা বলেন, রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি জাগ্রত রাখতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ত্যাগ এবং অন্যায়ের কাছে মাথা নত না করার বিষয়গুলোই চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যারা বিজয়ী হবেন তারা বিভাগীয় পর্যায়ে অংশ নেবেন। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে অংশ নেবেন জাতীয় পর্যায়ে।
দেশের বাইরের প্রসঙ্গ, জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক টেনে প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল ও এর স্বত্বাধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হচ্ছে $1,000 কোটি। অন্যদিকে কুখ্যাত নারী নিপীড়ক এপস্টাইনের মামলা সম্পর্কিত নথি প্রকাশের জন্য আদালতের কাছে আবেদন করেছে বিচার দপ্তর। প্রেসিডেন্টের দাবি, অপতথ্যের বিরুদ্ধে মার্কিনদের অধিকার সমুন্নত রাখার অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ, যদিও প্রতিবেদনে কোনো ত্রুটি নেই বলে জানিয়েছে পত্রিকাটি। নাফিয়া আরমান মনন জানাবেন বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ বেশ পুরনো, যদিও আত্মসম্মানে আঘাত হানায় এবার প্রতিশ্রুতির রক্ষা করলেন মার্কিন প্রেসিডেন্ট। কুখ্যাত নারী নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করায় ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। একদিন পরই মিয়ামির ফেডারেল আদালতে মামলা করলেন মার্কিন প্রেসিডেন্ট। বিবাদীর তালিকায় রয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ডো জোন্স, 2 প্রতিবেদক, নিউজ কর্প ও এর কর্ণধার রুপার্ট মার্ডক ও প্রধান নির্বাহী রবার্ট থমসন। মানহানির ক্ষতিপূরণ হিসেবে $1,000 কোটি দাবি করেছেন রিপাবলিকান এই নেতা। মিডিয়া মোগল মার্ডককে আদালতে সাক্ষ্য দেওয়ার বিষয়টিকে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বলে অভিহিত করেন ট্রাম্প। অপতথ্যের বিরুদ্ধে মার্কিনদের অধিকার সমুন্নত রাখার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট, যদিও প্রতিবেদনে কোনো ত্রুটি নেই বলে জানিয়েছে পত্রিকাটি। বিশ্লেষকদের দাবি, অঙ্কের হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় মানহানির মামলা হতে যাচ্ছে এটি। এদিকে ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী এপস্টাইনের মামলার আরও নথি উন্মুক্ত করতে নিউ ইয়র্কের আদালতে আবেদন করেছে বিচার দপ্তর। গেল বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়, 50তম জন্মদিন উপলক্ষে জেফ্রি এপস্টাইনকে আপত্তিকর চিঠি পাঠান ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদন প্রকাশের পরই একে মিথ্যা বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। মামলা করার ঘোষণার পাশাপাশি এপস্টাইন সম্পর্কিত আরও অপ্রকাশিত নথি প্রকাশের নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেলকে। কিশোরীদের পাচার ও যৌন নিপীড়নের অভিযোগে 2008 সাল থেকে নিউ ইয়র্কের একটি কারাগারে ছিলেন জেফ্রি এপস্টাইন। বিচার চলার সময়ে 2019 সালে কারাগারেই অস্বাভাবিকভাবে মারা যান তিনি, যাকে আত্মহত্যা হিসেবে স্বীকৃতি দেয় কর্তৃপক্ষ। তবে একে হত্যা বলে দাবি করেন অনেকে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। সপ্তাহব্যাপী সংঘাত নিরসনে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও সিরিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ড্রুজ, বেদুইন ও সুন্নি সহ সব সম্প্রদায়কে অস্ত্র ফেলে নতুন সিরীয় জাতীয়তা তৈরিতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত টম বারাক। এবারের যুদ্ধবিরতিকে সমর্থন দিয়েছে তুরস্ক ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। পাশাপাশি সুয়েদা অঞ্চলে সেনাবাহিনীর সীমিত কার্যক্রম পরিচালনায় সিরিয়ার দাবি মেনে নিয়েছে ইসরায়েল। গেল 14 জুলাই থেকে জাতিগত সংঘাতে লিপ্ত সিরিয়ায় বসবাসরত ড্রুজ ও বেদুইন সম্প্রদায়। ড্রুজদের রক্ষার অজুহাতে সিরিয়ায় ইসরায়েলের হামলার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2 দিনের দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তেল আবিব ও দামেস্ক। খেলার প্রসঙ্গ, বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে আজ। রাজধানীর একটি 5 তারকা হোটেলে 2 দলের অধিনায়ক লিটন দাস এবং সালমান আঘা সিরিজের ট্রফি উন্মোচন করেন। অবশ্য ম্যাচের আগের দিন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাড়তি কোনো আয়োজন ছিল না। এবছরের জুনে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। 1.5 মাস পর এবার বাংলাদেশে পাকিস্তান। কিন্তু পাকিস্তান সফরে পূর্ণ শক্তির টি-20 দল খেললেও এবার বাংলাদেশ সফরে বলা যায় দ্বিতীয় সারির দল এসেছে। সাবেক টি-20 বিশ্ব চ্যাম্পিয়নরা। বর্তমানে টি-20তে পাকিস্তানের আইসিসি র্যাঙ্কিং 8 আর বাংলাদেশের 10। আগামীকাল 20 জুলাই দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-20 মিরপুরে মুখোমুখি হবে 2 দল। সিরিজের বাকি 2টি ম্যাচ 22 ও 24 জুলাই। সবকটি ম্যাচেই মিরপুরে অনুষ্ঠিত হবে। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। সাত দফা দাবিতে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ। সারা দেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ নেতাকর্মীর ঢল। সব দল দেখছি, এখন জামাত ইসলাম দেখবে, ইসলামী দল একটা দেখবো, যে ইসলামী দলের আমরা একটা জানি শান্তি পাই। এ দেশে ন্যায় ইনসাফের যদি কোনো কিছু করতে হয়, বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া বিকল্প কোনো কিছু নাই। গোপালগঞ্জে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল। 3 মামলায় আসামি 2000-এর বেশি। নিহতদের
প্রয়োজনে তোলা হবে মরদেহ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে বিপদের শঙ্কা বিএনপির, অনিশ্চয়তা নয় প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন, কুমিল্লায় প্রেস সচিব। পিআর কেউ না বুঝলেও সংস্কার থেমে থাকবে না বললেন নাহিদ ইসলাম। কক্সবাজারের পদযাত্রা শেষে বান্দরবনের পথে জুলাই পদযাত্রা। এবং রংপুরের সিও বাজারে ফিলিং স্টেশনে এলপিজি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 1, আহত বেশ কয়েকজন, আশপাশের ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tvএখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।